কানেজ থেকেই গাড়ি বোঝাই। যাত্রীরা সকলেই চেনা পরিচিত, তাই কথাবার্তা জমে উঠতে দেরি হলো না। তারাজখান অতিক্রম করার সময় একজন বলে উঠল, এই সেই বিখ্যাত খুনের জায়গা। এই খুন নিয়েই তখন আলোচনা চলল। গত 2 বছর ধরে এখানে সন্ধানহীন রহস্যজনকভাবে কোনো না কোনো ভ্রমণকারী প্রাণ হারাচ্ছেন। প্রত্যেকেই এর কারণ অনুসন্ধান করল, প্রত্যেকের মত প্রতিষ্ঠা করতে চাইল। হঠাৎ গাড়ির দরজায় যদি কোনো মানুষের মাথা উকি দেয়, সেই ভয়ে কেঁপে মেয়েরা জানালার মধ্য দিয়ে বাইরে অন্ধকারে তাকিয়ে থাকলো। ভয়ঙ্কর ডাকাতি, রোমাঞ্চকর কাহিনী, চলন্ত এক্সপ্রেস গাড়িতে পাগলের কাণ্ড কারখানা, সন্দেহজনক ব্যক্তির মুখোমুখি বসে ঘন্টার পর ঘন্টা কাটানোর অভিজ্ঞতা, এমনি সব গল্পে পুরুষেরা মুখর হলো। প্রত্যেকেই একটা উপাখ্যান বলে বাহবা পেতে চায়। সকলেই অতি অদ্ভুত পরিস্থিতিতে দুষ্ট লোকের পাল্লায় পড়ে সাংঘাতিক ভয়ে বিহ্বল রুদ্ধশ্বাস হয়েছে। তারপর প্রশংসনীয় সাহস আর উপস্থিত বুদ্ধির বলে নিস্তার পেয়েছে। প্রত্যেক শীতে দক্ষিণে আসেন এমন একজন ডাক্তারবাবু তার অভিজ্ঞতার একটি গল্প শোনাতে চাইলেন। তিনি বললেন, সাহসের পরীক্ষা দেবার মতো এরকম কোনো সাংঘাতিক ঘটনা আমার ভাগ্যে কখনো ঘটেনি, কিন্তু আমার রোগীদের মধ্যে আমি একটি রমণীকে জানি, যার জীবনে পৃথিবীর পরমাশ্চর্য ঘটনা ঘটেছে। তিনি এখন মৃত, কিন্তু তার কাহিনী যেমন রহস্যময় তেমনি হৃদয় বিদারক। তিনি ছিলেন রাশিয়ান সম্ভ্রান্ত ভদ্রমহিলা, কাউন্টেস মেরি বার্নো, অপরূপ সুন্দরী। আপনারা জানেন রাশিয়ান মেয়েরা কিরকম সুন্দর দেখতে, অন্তত আমাদের চোখে তারা অপূর্ব সুন্দরী। তাদের সুগঠিত নাসিকা, মসৃণ কপোল, নয়নের অবর্ণনীয় নীলাভ বাদামি রং, স্নিগ্ধ সৌন্দর্যের সঙ্গে একটু কাঠিন্য। তাদের রূপ স্বকীয়তায় পরিপূর্ণ, সর্বনাশা অথচ মন ভোলানো, গর্বিত এবং সুমিষ্ট, কোমল অথচ কঠিন, সব মিলিয়ে ফরাসি পুরুষকে মুগ্ধ করে। আসল কথা, সম্ভবত দেশ ও জাতিগত ব্যবধানের জন্যই আমার কাছে তাদের এত আকর্ষণ। বহু বছর ধরে তিনি মারাত্মক ফুসফুসের রোগে ভুগছিলেন। তার গৃহচিকিৎসক তাকে দক্ষিণ ফ্রান্সে পাঠাতে অনেক চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই সেন্ট পিটার্সবার্গ ছাড়তে তাকে রাজি করানো যায়নি। অবশেষে তার অবস্থা খুব খারাপ হচ্ছে দেখে ডাক্তার তার স্বামীকে সচেতন করে দিলেন। স্বামী তখন স্ত্রীকে জোর করে মেতনে রওনা করে দিল। গাড়ি করে একা এসে তিনি ট্রেনে চাপলেন। তার কামরায় তিনি একেবারে একা, অন্য কামরায় ভৃত্য। তিনি বিষণ্ণ হয়ে দরজায় বসে বাইরে ধাবমান গ্রাম উপত্যকার দিকে চেয়ে আছেন। তার জীবন নিতান্ত নিঃসঙ্গ, ঊষর, মরু। তার সন্তান নেই, আত্মীয় পরিজনও প্রায় নেই বললেই চলে। স্বামীর ভালোবাসাও তিনি হারিয়েছেন, তাই স্ত্রীর সঙ্গে না এসে পৃথিবীর এই শেষ প্রান্তে তাকে এমন করে বিদায় দিলেন, যেন একজন অসুস্থ খানসামাকে হাসপাতালে দেওয়া হচ্ছে। প্রতি স্টেশনে ভৃত্য আইভান এসে তার কিছু প্রয়োজন আছে কিনা খোঁজ করছে। এই বৃদ্ধ গৃহ পরিচারকটি অন্ধের মতো অনুগত, কর্ত্রীর যে কোনো আদেশ পালনের জন্য সর্বদাই প্রস্তুত। রাত নামল, ট্রেন পূর্ণ বেগে ছুটে চলেছে। ভয়ে স্নায়ু দৌর্বল্যে তার চোখে ঘুম এলো না। স্বামী তাকে শেষ মুহূর্তে যে ফরাসি সোনার মুদ্রা দিয়েছেন, সেগুলো গোনার কথা তার মাথায় এলো। ছোট্ট ব্যাগটা কোলের ওপর মেলে ধরতেই চকচকে ধাতুখণ্ডের বন্যা বয়ে গেল। কিন্তু অকস্মাৎ একটা ঠান্ডা নিঃশ্বাস তার মুখের ওপর এসে পড়ল। বিস্ময়ে মাথা তুললেন। ঠিক তক্ষুনি দরজাটাও খুলে গেল। বিভ্রান্ত কাউন্টেস মেরি তাড়াতাড়ি চাদর দিয়ে কোলের টাকাগুলো ঢেকে অপেক্ষা করে রইলেন। কয়েক মুহূর্ত পরে সান্ধ্য পোশাকে একজন লোকের আবির্ভাব। মাথায় টুপি নেই, হাত কেটে রক্ত ঝরছে, হাঁপাচ্ছে। লোকটি দরজাটা বন্ধ করে ভেতরে এসে বসল। সহযাত্রীর দিকে এক নজর তাকিয়ে রক্তাক্ত মণিবন্ধে রুমাল জড়িয়ে নিল।
যুবতী রমণীর ভয়ে মূর্ছা যাবার উপক্রম। নিশ্চয়ই এই লোকটি তাকে টাকা গুনতে দেখেছে, তাই তাকে খুন করে টাকাগুলো ছিনিয়ে নিতে এসেছে। যেরকম শ্বাসরোধ করে তার দিকে কটমট করে চেয়ে আছে, নিঃসন্দেহে এক্ষুনি ঝাঁপিয়ে পড়ে তাকে আক্রমণ করবে। লোকটা হঠাৎ বলে বসল, ম্যাডাম, ভয় পাবেন না। ম্যাডাম নিরুত্তর। কথা বলার ক্ষমতা তার নেই। কানের মধ্যে ঝাঁঝা করছে। নিজের হৃৎপিণ্ডের ধকধক শব্দ ছাড়া আর কিছুই তিনি শুনতে পাচ্ছেন না। লোকটা বলে চলল, ম্যাডাম, আমি দুষ্কৃতকারী নই। নারী নীরব, কিন্তু সহসা তার হাঁটু দুটো নড়ে যাওয়ার ফলে নলের মুখ থেকে জল গড়িয়ে পড়ার মতো সোনার মুদ্রাগুলো কামরার মেঝেতে ছড়িয়ে পড়ল। মানুষটি অবাক হয়ে এই ধাতুজ ঝর্ণার দিকে তাকিয়ে থেকে একসময় নিচু হয়ে কুড়োতে শুরু করলো। ওইভাবে কার্পেটের ওপরে ছড়িয়ে থাকা তার সমস্ত সম্বল লোকটিকে কুড়োতে দেখে তিনি দারুণ আতঙ্কে উঠে দাঁড়ালেন। তারপর দরজা দিয়ে ছুটে গিয়ে রেল লাইনের ওপরে ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করলেন। লোকটি তার মনোভাব বুঝতে পেরে দৌড়ে গিয়ে তাকে সবলে আঁকড়ে ধরে ভেতরে টেনে এনে জোর করে তার জায়গায় বসিয়ে দিল। পাশে বসে শক্ত করে তার কবজি ধরে থাকলো। বলল, ম্যাডাম শুনুন, আমি দোষী নই। তার প্রমাণ আমি টাকাগুলো কুড়িয়ে আপনাকে দিতে যাচ্ছিলাম, কিন্তু আপনি যদি আমাকে সীমান্ত পার হতে সাহায্য না করেন, আমি শেষ হয়ে যাব, মরে যাব। আপনাকে আর কিছু বলতে পারবো না। 1 ঘন্টার মধ্যেই আমরা রাশিয়ার শেষ স্টেশন পার হয়ে যাব। 1 ঘন্টা 20 মিনিটের ভেতর আমরা এই রাজ্যের সীমা অতিক্রম করে যাব। আপনি আমায় সাহায্য না করলে আমি শেষ হয়ে যাব। আমি কাউকে খুন করিনি, ডাকাতি করিনি, এমনকি মানহানিকর কোনো কাজও করিনি। আপনার কাছে শপথ করতে পারি, আর কিচ্ছু বলতে পারবো না আমি। এই বলে সে জানু পেতে বসে একটা একটা করে সব টাকা তুলে ব্যাগে রাখলো। দূরে সিটের তলায় গড়িয়ে যাওয়া টাকাটা অবধি খুঁজে পেতে আনলো। ছোট চামড়ার ব্যাগটা যখন আবার ভরে গেল, সে নীরবে সহযাত্রীর হাতে সেটা তুলে দিয়ে কামরার অপর কোণে গিয়ে বসল। দুজনেই নিশ্চল। মাদাম নিস্পন্দে নিশ্চুপ, তখনও ভয়ে আচ্ছন্ন, তবে ধীরে ধীরে ভীতি ঘুচে আসছিল। লোকটি ভাবলেশীন, নিথর, শটান বসে আছে, স্থির দৃষ্টি সামনে প্রসারিত, অত্যন্ত বিবর্ণ, যেন প্রাণ নেই। মাঝে মাঝে ম্যাডাম চকিতে তার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিচ্ছেন। তার বয়স বছর 30 হবে, ভারী সুন্দর দেখতে, আর চেহারাটি ভদ্রলোকের মতোই। অন্ধকারের মধ্য দিয়ে গাড়ি এগিয়ে যাচ্ছে, কখনো পূর্ণ বেগে, কখনো বা মন্দ গতিতে। কিছুক্ষণ বাদে বাদে শোনা যাচ্ছে শঙ্খের ধ্বনির তীক্ষ্ণ আওয়াজ, কিন্তু আস্তে আস্তে গাড়ির গতি কমে এলো। বার কয়েক তীব্র বাঁশি বাজিয়ে এক জায়গায় এসে একেবারে থেমে গেল। আদেশ পালনের জন্য আইভান দরজায় এসে দাঁড়ালো। কাউন্টেস মেরি শেষবারের মতো তার সহযাত্রীর দিকে এক পলক দেখে নিয়ে কাপা গলায় চাকরকে কোনো ক্রমে বললেন, আইভান, তুমি কাউন্টের কাছে ফিরে যাও, তোমাকে আমার আর দরকার নেই। হতভম্ব বৃদ্ধ বড় বড় চোখে চেয়ে তোতলাতে লাগলো, কিন্তু কর্ত্রীমা। তিনি জবাব দিলেন, না, তোমার আর আমার সঙ্গে আসার প্রয়োজন নেই। আমি আমার মত বদলে ফেলেছি। আমি চাই তুমি রাশিয়াতেই থেকে যাও। এই নাও তোমার বাড়ি ফেরার টাকা। তোমার টুপি আর জোব্বাটা আমায় দাও। ভীত বৃদ্ধ ভৃত্য কোনো প্রশ্ন না করেই তার টুপি আর জোব্বা খুলে প্রভুপত্নীর হাতে দিল। প্রভু পরিবারের এই মর্জি আর খামখেয়ালির সঙ্গে তার বেশ ভালো করেই পরিচয় ছিল। চোখের জল মুছতে মুছতে সে বিদায় নিল। ট্রেন ছেড়ে দিল, সীমান্তের দিকে ধাবিত হলো। কাউন্টেস মেরি এবার তার সহযাত্রীকে বললেন, মসিও, এগুলো আপনার জন্য। আপনি এখন আইভান, আমার পরিচারক। আমি যা করছি তার জন্য একটা শর্ত করতে চাই। শর্তটা হচ্ছে, আপনি আমার সঙ্গে একটা কথাও বলতে পারবেন না, ধন্যবাদ জানাতেও নয়, অন্য কিছুই নয়।
একটি অক্ষরও উচ্চারণ না করে সেই অজ্ঞাত ব্যক্তি তাকে অভিবাদন জানালো। শীঘ্রই আবার গাড়ি থেমে গেল। সরকারি পোশাক পরা অফিসারেরা ভেতরে ঢুকলো। কাউন্টেস তার নিজের পাসপোর্ট দেখালেন, তারপর কোণে বসা লোকটির দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই আমার ভৃত্য আইভান, এই তার পাসপোর্ট। গাড়ি আবার চলতে শুরু করলো। সারা রাত তারা মুখোমুখি বসে থাকলো বোবা হয়ে। সকালবেলায় জার্মানির একটা স্টেশনে গাড়ি থামলে আগন্তুক বাইরে এসে দরজায় দাঁড়িয়ে বলল, প্রতিজ্ঞা ভঙ্গ করছি বলে আমায় ক্ষমা করবেন ম্যাডাম। যেহেতু ভৃত্যের সেবা থেকে আপনাকে বঞ্চিত করেছি, কাজেই সেই অভাব মোচন করাই আমার কর্তব্য। আপনার কিছু কি চাই? তিনি নিরুত্তাপ গলায় জবাব দিলেন, যান, আমার জন্য একটা ঝি খুঁজে আনুন। লোকটি ঝি সংগ্রহ করে দিয়ে অদৃশ্য হয়ে গেল। পরে ম্যাডাম দুপুরে খাবার জন্য স্টেশনে নেমে দেখেন লোকটি দূরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। অবশেষে তারা মেতনে পৌঁছলেন। একটু চুপ করে থেকে ডাক্তার আবার শুরু করলেন, একদিন অফিসে বসে রোগী দেখছি, এমন সময় একজন লম্বা গোছের এক তরুণ এসে ঢুকলো। আমায় বলল, ডাক্তারবাবু, অ্যানি কাউন্টের মেরি বার্নোর খবর নিতে এসেছি। আমি ওর স্বামীর বন্ধু, অবশ্য উনি তা জানেন না। আমি উত্তর দিলাম, তার ভালো হবার উপায় নেই, তিনি আর কখনো রাশিয়ায় ফিরতে পারবেন না। ভদ্রলোক আচম্বিতে ডুকরে কেঁদে উঠল, তারপর উঠে মাতালের মতো টলতে টলতে চলে গেল। এক অচেনা ব্যক্তি তার খোঁজ নিতে এসেছিল। সেদিন সন্ধ্যায় কাউন্টেসকে একথা জানাতেই তিনি বিচলিত হয়ে পড়লেন। আপনাদের যে কাহিনী এতক্ষণ শোনালাম, সেদিন তিনিই আমায় বলেছিলেন। আরো বলেছিলেন, তাকে আমি আদৌ জানি না, সেই মানুষটি এখন আমায় ছায়ার মতো অনুসরণ করছে। আমি বাইরে গেলেই তাকে দেখতে পাই। সে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, কিন্তু কখনো কথা বলে না। তিনি একটু চিন্তা করে বললেন, আসুন, আমি বাজি রাখছি সে এখন নিশ্চয়ই জানালার নিচে অপেক্ষা করছে। তিনি তার আরাম কেদারা থেকে উঠে জানলার কাছে গিয়ে পর্দা সরিয়ে আমায় নিচে দেখালেন। দেখলাম যে লোকটি আমার কাছে এসেছিল সত্যি সে দেয়াল ধরে বেঞ্চে বসে আছে। তার চাহনি এই বাতায়নে এসে অচল। আমাদের দেখতে পেয়ে সে উঠে চলে গেল, একবারের জন্য পেছন ফিরে তাকালো না। তখন একটি বিষাদময় আশ্চর্য বস্তু, এই দুটি অপরিচিত নরনারীর মুখ ভালোবাসা আমি উপলব্ধি করলাম। কাউন্টেসের প্রতি তার প্রেম ছিল সম্পূর্ণ আত্মনিবেদন। মৃত্যুর কবল থেকে উদ্ধার করলে কোনো জীব যেমন ত্রাণকর্তার প্রতি কৃতজ্ঞ হয়ে তার অনুগত হয়ে পড়ে, ভদ্রলোক তেমনি করে মানুষীকে নিজের জীবন সঁপে দিয়েছিল। আমি তার মনের এই নির্বাক অনুভূতি বুঝতে পেরেছি ভেবে সে রোজ এসে আমায় শুধাতো, ও কেমন আছে। দিন দিন কাউন্টেসকে আরো বেশি দুর্বল ফ্যাকাশে হতে দেখে সে হাপুস নয়নে কাঁদত। কাউন্টেস একদিন আমায় বললেন, আমি ওই অদ্ভুত মানুষটির সঙ্গে জীবনে একবারের বেশি কথা বলিনি, কিন্তু আমার মনে হয় আমি যেন ওকে 20 বছর ধরে চিনি। তাদের দেখা হলেই কাউন্টেস গভীর মধুর হেসে তাকে অভিনন্দন জানাতেন। মৃত্যু পথযাত্রী সেই নারী জানেন তার দিন ফুরিয়ে এসেছে, তবু এই প্রেমে তিনি সুখী, আত্মতৃপ্ত। এই সম্মান, আনুগত্য, অনুরাগ, উৎসর্গ, এই উদ্বেলিত কাব্যোচ্ছ্বাস তার রুগ্ন দেহমনের প্রশান্তি। কিন্তু তার অতিরিক্ত খামখেয়ালির জন্য ম্যাডাম কিছুতেই তার প্রেমিকের নাম জানতে অথবা তার সঙ্গে কথা বলতে চাইতেন না। তার কথায়, না না, তাহলে আমাদের এই আশ্চর্য বন্ধুত্ব মাটি হয়ে যাবে, আমরা চিরকাল পরস্পরের অচেনাই থাকব। তার প্রেমিকটিও নিশ্চয়ই একটি ডন কুইকসোট, কেননা প্রেয়সীকে কাছে টেনে নেবার কোনো উদ্যমই তার ছিল না। গাড়িতে বসে একবার সে তার সঙ্গে কথা না বলার যে উদ্ভট প্রতিজ্ঞা করেছিল, সেইটাই আঁকড়ে থাকলো শেষ পর্যন্ত। রোগে পাণ্ডু সুদীর্ঘ নিঃসঙ্গ অবসরে প্রায় তিনি তার হেলান চেয়ার থেকে উঠে গিয়ে জানলার পর্দায় একটু ফাঁক করে ধরতেন।
নিচে বেঞ্চের ওপর তাকে নিশ্চল ছবির মতো বসে থাকতে দেখে আবার ফিরে এসে চেয়ারে এলিয়ে পড়তেন। তার ঠোঁট দুটি মৃদু হাসিতে ভরে ফুলের মতো ফুটে থাকত। একদিন বেলা 10টার দিকে তার মৃত্যু হলো। বাড়ির বাইরে পা দিতেই দেখি সামনে সে অদ্ভুত প্রেমিক। তার হাবভাবে বোঝা গেল খবরটা সে শুনেছে। সে বলল, কেবল এক লহমার জন্য আমি তাকে একটু দেখতে চাই, আপনার সামনেই। আমি তাকে জড়িয়ে ধরে নিয়ে হাসপাতালে আবার তার ঘরে ঢুকলাম। আমরা গিয়ে মৃত রমণীর শয্যা পাশে দাঁড়ালাম। সে তার প্রিয়ার হাত দুটি তুলে নিয়ে গভীর আবেগময় সুদীর্ঘ চুম্বনে সিক্ত করে দিল। তারপর চেতনা হারা লোকের মতো সোজা বেরিয়ে গেল। ডাক্তার থামলেন, তারপর আবার বললেন, এই হচ্ছে আমার জানা রেলপথের অপূর্ব রোমাঞ্চকর কাহিনী। এই জন্যেই বলা যায় মানুষ অদ্ভুত পাগল। একজন স্ত্রীলোক বিড়বিড় করে বলল, আপনারা যেরকম ভাবছেন এই দুটি নরনারী সত্যিই সেরকম পাগল ছিল না। তারা ছিল। কিন্তু কান্নায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। তাকে শান্ত করার জন্য আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়া হলো। সে কি বলতে চেয়েছিল কেউই জানতে পারল না।